প্রিয় শিক্ষার্থীরা, প্রোগ্রামিং এসেনশিয়ালসের আজকের লেকচারে আমরা অধ্যায় 7-এর একটি টপিকস নিয়ে আলোচনা করব। আর আমাদের আজকে যে টপিকস তোমরা অলরেডি সেটি স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে ফর লুপ স্টেটমেন্টের বাকি অংশ। আসলে এই ফর লুপ স্টেটমেন্টের যে টপিকসটা আছে সেটা অনেক বড় একটি টপিকস। তো আমি চেষ্টা করব এই বড় টপিকসটাকে কয়েকটি ছোট ছোট অংশে ভাগ করে ভিডিও তৈরি করার জন্য। তো আমাদের আজকের মূল টপিকস হচ্ছে যে ফর লুপের সাথে আমরা কিভাবে রেঞ্জ ফাংশনকে ব্যবহার করতে পারি। তো আমরা এখানে কথা না বাড়িয়ে সরাসরি আমাদের লেকচারটি শুরু করতেছি। তো আমাদের মেইন টপিকস হচ্ছে ফর লুপের সাথে রেঞ্জ ফাংশনের ব্যবহার। আর আমি আশা করতেছি যে রেঞ্জ ফাংশনটাকে আমরা কিভাবে ব্যবহার করি বা রেঞ্জ ফাংশনের মূল ব্যবহারটা তোমরা অলরেডি জানো, যেহেতু আমরা অধ্যায় 4-এ স্ট্রিং এর মান অ্যাক্সেস করার জন্য এই রেঞ্জ ফাংশনটাকে ব্যবহার করছিলাম। তো সেখানে হয়তো বা তোমরা রেঞ্জ ফাংশন সম্পর্কে বেসিক একটা আইডিয়া দিতে পেরেছো। তো আজকে আমরা এই রেঞ্জ ফাংশনকে জাস্ট ফর লুপের সাথে ব্যবহার করব। তো আসলে এখান থেকে পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসতে পারে একটু খেয়াল করো। তোমাকে প্রশ্ন করতে পারে যে ফর লুপের সাথে রেঞ্জ ফাংশনের ব্যবহার উল্লেখ করো, অথবা তোমাকে এভাবে কোশ্চেন করতে পারে যে রেঞ্জ ফাংশন ব্যবহার করে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোকে বের করার পাইথন প্রোগ্রাম লিখো, অথবা রেঞ্জ ফাংশন ব্যবহার করে 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করার একটি পাইথন প্রোগ্রাম লিখো। তো এইভাবে আমরা রেঞ্জ ফাংশনকে অনেকভাবে ব্যবহার করতে পারি বা রেঞ্জ ফাংশন ব্যবহার করে অনেক বড় বড় প্রোগ্রামও করতে পারি। তো আজকে আমরা জাস্ট এই ফর লুপের সাথে রেঞ্জ ফাংশনটাকে ব্যবহার করেই দেখব। তো একটু খেয়াল করো, শুরুতে লেখা আছে যে ফর লুপের সাথে রেঞ্জ ফাংশনকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। আর এই রেঞ্জ ফাংশনে 2 সেট প্যারামিটার আছে। যেমন ফার্স্টেরটা একটু খেয়াল করো, লিখছি আমরা রেঞ্জ এবং তার ভিতরে প্যারামিটার হিসেবে লিখছি আমরা স্টপ, এবং পরেরটা লিখছি আমরা রেঞ্জ, তার ভিতরে প্যারামিটার হিসেবে লিখছি স্টার্ট, স্টপ এবং স্টেপ। তো আসলে এখানে যে স্টার্ট, স্টপ, স্টেপ এই প্রত্যেকটা হচ্ছে প্যারামিটার, আর এই রেঞ্জটা হচ্ছে আমাদের ফাংশনের নাম। তো নর্মালি এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাকে করতে পারে যে রেঞ্জ ফাংশনে কয় ধরনের ও কি কি প্যারামিটার আছে। তো এভাবে যদি প্রশ্ন করে তাহলে সেক্ষেত্রে আশা করি অ্যান্সার করতে পারবা যে রেঞ্জ ফাংশনে 2 ধরনের বা 2 সেট প্যারামিটার আছে, যেমন রেঞ্জ স্টপ, রেঞ্জ স্টার্ট, স্টপ এবং স্টেপ। আসলে এখানে স্টার্ট মানে হচ্ছে শুরুর একটা মান, স্টপ হচ্ছে শেষের একটা মান, আর স্টেপ হচ্ছে কাউন্টার ভেরিয়েবল। আর কাউন্টার ভেরিয়েবল কি সেটা আমরা অলরেডি গত লেকচারে কিছুটা আলোচনা করার চেষ্টা করেছি। তো যখন আমরা প্রোগ্রাম তৈরি করব তখন এগুলো সম্পর্কে আরও তুমি বিস্তারিত জানতে পারবা। তো খেয়াল করো, এখানে আমি লিখে দিচ্ছি যে স্টার্ট হচ্ছে শুরুর মান, স্টপ হচ্ছে শেষের মান, আর স্টেপ হলো কাউন্টার ভেরিয়েবল। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে হয়তো বা জিনিসটা আরও ক্লিয়ার হবে। তো একটু খেয়াল করো, আমি এখানে একটা এক্সাম্পল রাখছি যে ফর এক্স ইন রেঞ্জ। আসলে এখানে ফর হচ্ছে আমাদের লুপের নাম, যেহেতু আমরা ফর লুপ ইউজ করবো। তো আমরা এখানে লিখছি ফর, তারপরে এক্স, এই এক্সটা হচ্ছে একটা ভেরিয়েবলের নাম। তোমরা যখন ফর লুপের গঠন বা ফর লুপের সিনট্যাক্স পড়ছিলে তখন কিন্তু সিনট্যাক্সটা ঠিক এরকমই ছিল। তোমরা একটু সিনট্যাক্সটাকে মনে করার চেষ্টা করো। দেখো, আমরা কিন্তু সিনট্যাক্সে ফার্স্টে লিখছিলাম যে ফর, তারপরে একটা ভেরিয়েবলের নাম, তারপরে ইন রেঞ্জ, তারপরে ব্র্যাকেট শুরু এবং ব্র্যাকেট শেষ, আর এই ব্র্যাকেটের ভিতরে লেখা ছিল নাম্বার অফ টাইমস। তো দেখো, আমরা কিন্তু জাস্ট সেই সিনট্যাক্স বা গঠনটাকে হুবহু এখানে কনভার্ট করছি প্রোগ্রামে। তো দেখো, আমি এখানে এর সিনট্যাক্সটা রেখে দিছি, একটু খেয়াল করো। আমাদের কিন্তু জাস্ট এই সিনট্যাক্সটাই ছিল যে ফার্স্টে ফর, তারপরে ভেরিয়েবল, তারপরে ইন রেঞ্জ এবং কি ব্র্যাকেটের ভিতরে লেখা ছিল নাম্বার অফ টাইমস, আর লাস্টে একটা অবশ্যই কোলন চিহ্ন দিতে হয়, আর তারপরে কি থাকবে একটা স্টেটমেন্ট। তো তুমি এই সিনট্যাক্সটাকে একটু খেয়াল করো আর এই এক্সাম্পলটাকে খেয়াল করো। দেখো, এই সিনট্যাক্সটাকে কিন্তু আমরা হুবহু জাস্ট একটা স্টেটমেন্ট বা প্রোগ্রামে কনভার্ট করছি। দেখো, এখানে লেখা ছিল কি ফর, আমি এখানে লিখছি ফর, অবশ্যই স্মল লেটারই লিখছি। তারপর আমরা কি লিখছিলাম এখানে ভেরিয়েবল। তো দেখো, এখানে ভেরিয়েবলের নাম হিসেবে আমরা এক্স ব্যবহার করছি। তারপরে ইন রেঞ্জ, এখানে লেখা আছে নাম্বার অফ টাইমস। তো আমরা নাম্বার অফ টাইমস বা প্যারামিটারের জায়গায় আমরা লিখছি কত 10, আর লাস্টে কি লিখছি আমরা কোলন। ওকে, নিচে কি ছিল আমাদের স্টেটমেন্ট। দেখো, আমরা এখানে লিখছি স্টেটমেন্ট বা প্রিন্ট এক্স। তো একটু খেয়াল করো, আমাদের যে ফার্স্টের এক্সাম্পল, এই এক্সাম্পলটা কিন্তু এই যে ফার্স্টের যে রেঞ্জ ফাংশন, এই ফাংশনটাকে ফলো করছে। কারণ এই ফাংশনে খেয়াল করো, আমাদের প্যারামিটার হিসেবে অনলি একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে স্টপ মানে সর্বশেষের মান। তো দেখো, এখানে কিন্তু আমাদের এই স্টপ বা একটা ভ্যালুই আছে, সেই ভ্যালুটা হচ্ছে 10। অর্থাৎ এখানে এই 10 মানে বোঝাইতেছে যে 0 থেকে 9 পর্যন্ত এই 10টার সংখ্যাকে সে প্রিন্ট করবে। তোমরা যখন চতুর্থ অধ্যায়ে রেঞ্জ ফাংশনের ব্যবহার করছিলা সেখানে কিন্তু আমি বলেছিলাম যে এই রেঞ্জ ফাংশনে সর্বশেষ যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুকে সে কখনো অ্যাক্সেস করতে পারে না। তো দেখো, এখানে ভ্যালুই আছে একটা বা 10, তা এখানে এই 10কে সে অ্যাক্সেস করতে পারবে না, কিন্তু সে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত সংখ্যাকে অ্যাক্সেস করতে পারবে। কারণ আমরা জানি যে সবসময় ইন্ডেক্স নাম্বার পাইথনের 0 থেকে শুরু হয়। তা আসলে আমরা এই যেখানে যে ভেরিয়েবলটা লিখছি, এই ভেরিয়েবল মূলত এই 10কে অ্যাক্সেস করবে। অর্থাৎ 0 থেকে শুরু করে 9 পর্যন্ত এই 10টা সংখ্যাকে সে প্রিন্ট করে দেখাবে। এর জন্য আমরা এখানে প্রিন্ট করছি এই এক্সটাকে প্রিন্ট করছি। তো দেখো, তুমি যদি আরেকটা এক্সাম্পল দেখো তাহলে হয়তো আরেকটু ক্লিয়ার হবা।
খেয়াল করো এখানে আমি আরেকটা এক্সাম্পল রাখছি যে ফর এক্স ইন রেঞ্জ। একইভাবে দেখো এখানে একটা ফর লুপ চালাইছি, তারপরে আমরা এক্স নামের একটা ভেরিয়েবল রাখছি, তারপরে দেখো ইন রেঞ্জ এবং কি ব্র্যাকেটের ভিতরে দেখো প্যারামিটার দিছি আমরা এখন 3টা। অর্থাৎ আমাদের এই যে রেঞ্জের সেকেন্ড ফাংশন, এখানে কিন্তু আমরা এই ফাংশনটাকে ফলো করছি। তো দেখো এই ফাংশনে ফার্স্টে কি ছিল স্টার্ট, তো দেখো স্টার্টে আমরা ভ্যালু দিছি কত 1, তারপরে ছিল স্টপ, দেখো স্টপের ভ্যালু দিছি আমরা 10, তারপরে ছিল স্টেপ, দেখো স্টেপের ভ্যালু দিছি আমরা 1। অর্থাৎ এই 3টা স্টেপের মানে কিন্তু এখানে আছে, তার মানে এটা এই সেকেন্ড ফাংশনটাকে ফলো করতেছে। তা আসলে এই উদাহরণ 2 এর মেন কাজটা হচ্ছে এই এক্স নামের যে ভেরিয়েবল, এই ভেরিয়েবল এই 3টাকে এখানে অ্যাক্সেস করবে। আর এটার মেন কাজটা একটু খেয়াল করো, আমরা কিন্তু এই যে এখানে লিখে দিয়েছি দেখো যে স্টার্ট হচ্ছে শুরুর মান, তো এখানে শুরুর মান হচ্ছে 1, তার মানে আমরা বুঝতেছি এখানে 1 থেকে শুরু হবে। তারপরে স্টপ হলো শেষ মান, তো এখানে শেষ মান হচ্ছে আমাদের 10, তার মানে আমরা বুঝতেছি যে 1 থেকে শুরু করে 10, যেহেতু 10 হচ্ছে লাস্ট ভ্যালু, এই লাস্ট ভ্যালুকে সে অ্যাক্সেস করতে পারবে না, তার মানে 9 পর্যন্ত সে অ্যাক্সেস করতে পারবে। তো 1 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রিন্ট করবে। আর স্টেপ হচ্ছে কাউন্টার ভেরিয়েবল, অর্থাৎ এই কাউন্টার ভেরিয়েবলের মেন কাজ হচ্ছে একটু খেয়াল করো, ফার্স্টের ভ্যালু হচ্ছে আমাদের 1, এই 1 এর সাথে সবসময় এই 1 যোগ হবে। অর্থাৎ 1 এর সাথে 1 যোগ করলে কত হয় 2, আবার 2 এর সাথে 1 যোগ করলে কত হয় 3, আবার 3 এর সাথে 1 যোগ করলে কত হয় 4। এটা এভাবে চলতে থাকবে। কোন পর্যন্ত চলবে? এই যে আমাদের স্টপ ভ্যালু আছে, এই স্টপ ভ্যালু পর্যন্ত চলতে থাকবে। তো এখন খেয়াল করো এই উদাহরণ 1 আর উদাহরণ 2 এই দুটোকে আমরা এখন সরাসরি প্রোগ্রামে কনভার্ট করে দেখি। অর্থাৎ আজকে আমরা একটু প্র্যাকটিক্যাল কাজটা এখান থেকে দেখে নিই, তাহলে হয়তো বা তোমাদের জিনিসটা আরও বেশি মনে থাকবে। আর এই প্র্যাকটিক্যালটি করার জন্য আমি সরাসরি onlinegdp.com এই ওয়েবসাইটটি ওপেন করতেছি। ওকে, তো আমাদের প্রথম এক্সাম্পলটা ছিল যে ফর এক্স ইন রেঞ্জ, আর তার ভিতরে আমাদের প্যারামিটার ছিল 10। তো দেখো এটা যদি আমরা এখানে লিখি ফর এক্স ইন রেঞ্জ, আর তার ভিতরে আমরা প্যারামিটার যদি দিই 10, আর লাস্টে একটা কোলন ছিল, ওকে, নিচে একটা স্টেটমেন্ট। তো ধরো আমরা এখানে লিখলাম আমরা প্রিন্ট এক্স। একটু খেয়াল করো এখানে এক্সটা হচ্ছে একটা ভেরিয়েবল আর রেঞ্জটা একটা ফাংশন, তোমরা জানোই, আর ভিতরে আমরা প্যারামিটার দিছি কত 10। এখানে এই এক্স ভেরিয়েবলটা মূলত এই 10 বা এই প্যারামিটারটাকে অ্যাক্সেস করবে। তো দেখো এখানে যদি প্রিন্ট এক্স দিয়ে এটাকে আমরা রান করি, একটু খেয়াল করো আমাদের অ্যান্সারটা কি আসে। খেয়াল করো আমাদের কিন্তু এখানে অ্যান্সার আসছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত সংখ্যাগুলা। কারণ যেহেতু এখানে আমরা অনলি একটা ভ্যালু দিছি, আর রেঞ্জ ফাংশনের ফার্স্ট যে প্যারামিটারটা আমরা এক্সাম্পলে দেখছিলাম ওখানে কিন্তু লেখাই ছিল যে রেঞ্জ, তার ভিতরে শুধু ছিল স্টপ। তো যেহেতু আমরা স্টপ ভ্যালু দিছি, এখানে শুরুর কোনো মান দেই নাই, এর জন্য এটা অটোমেটিকলি 0 থেকে শুরু করছে। আর কোন পর্যন্ত চলছে? এই 9 পর্যন্ত। কারণ 10 যেহেতু আমরা এখানে দিয়ে দিছি, আমরা জানি যে রেঞ্জ ফাংশনের ভিতরে যে সংখ্যাটা লাস্ট থাকে সেই সংখ্যাটাকে কখনো অ্যাক্সেস করা যায় না, এর জন্য এটা 0 থেকে শুরু করে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে প্রিন্ট করছে। তো আশা করি এই প্রথম এক্সাম্পলটা তোমরা বুঝতে পারছো। আর দ্বিতীয় এক্সাম্পলটা কি ছিল আমাদের, একটু খেয়াল করো যে এখানে আমরা 3টা ভ্যালু দিয়েছিলাম। একটা হচ্ছে শুরুর ভ্যালু, ধরো আমরা শুরুর ভ্যালু দিলাম এখানে 1, শেষ ভ্যালু দিলাম ধরো 10, আর লাস্টে আমরা স্টেপ বা কাউন্টার ভেরিয়েবল দিলাম ধরো 1। তো দেখো এখন যদি এটাকে আমরা রান করি, একটু খেয়াল করে অ্যান্সারটা আমাদের কি আসে। দেখো এখানে কিন্তু অ্যান্সার আসছে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত সংখ্যা। কারণ এখানে কিন্তু আমরা শুরুর মানটা দিচ্ছি কত 1, তার মানে অবশ্যই এটা 1 থেকেই শুরু হবে, এখানে কিন্তু 0 নাই। আর চলবে কোন পর্যন্ত? যেহেতু এই মাঝখানেটা হচ্ছে আমাদের স্টপ ভ্যালু, আর আমরা স্টপ ভ্যালু দিচ্ছি যেহেতু 10, তার মানে ঠিক 9 পর্যন্ত আমাকে অ্যান্সারে দেখাবে। তো এখানে দেখো 9 পর্যন্তই কিন্তু অ্যান্সারে দেখাইছে। আর লাস্টের 1টা ছিল কাউন্টার ভেরিয়েবল বা স্টেপ। এই 1 এর কাজ হচ্ছে এই যে ফার্স্টের যে আমাদের ইনিশিয়ালাইজেশন মান বা স্টার্ট মান, এই মানের সাথে অলওয়েজ এই 1টা যোগ হবে। অর্থাৎ দেখো ফার্স্ট আমাদের এই 1কে প্রিন্ট করছে, ওকে, তারপরে এই 1 এর সাথে আবার যদি 1 যোগ করি কত হয় 2, এই 2কে প্রিন্ট করছে, এই 2 এর সাথে যদি আবার এই 1কে যোগ করি কত হয় 3, এই 3কে প্রিন্ট করছে, এই 3 এর সাথে যদি আবার 1 যোগ করি কত হয় 4, তাহলে 4কে প্রিন্ট করছে। এটা স্টেপ বাই স্টেপ 9 পর্যন্ত যাবে। যেমন তুমি যদি এখানে কাউন্টার ভেরিয়েবল 1 না দিয়ে 2 দাও, তাহলে দেখো অ্যান্সারটা কি হয়। যদি এটাকে আমরা রান করি, দেখো এখানে কিন্তু 1 থেকে শুরু করে 10 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে যতগুলো বিজোড় সংখ্যা আসছে এই সবগুলোকে প্রিন্ট করবে। কারণ হচ্ছে দেখো এখানে আমরা স্টার্ট মান দিছি কত 1, তো ফার্স্টে 1কে প্রিন্ট করছে, এই 1 এর সাথে যদি 2 যোগ করি হয় কত 3, এই 3 এর সাথে আবার 2 যোগ করলে হয় 5, এই 5 এর সাথে আবার 2 যোগ করলে হয় 7, আবার একইভাবে এই 7 এর সাথে যদি 2 যোগ করি তাহলে হয় 9। যেহেতু সর্বশেষ ভ্যালু 10, এর জন্য এটি 9 পর্যন্ত সংখ্যাগুলোকে প্রিন্ট করছে। তো দেখো এই প্রোগ্রাম থেকে কিন্তু আমরা আরেকটা প্রোগ্রাম শিখতে পারলাম যে কিভাবে বিজোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করতে হয়। তো পরীক্ষায় তোমাকে এখান থেকে প্রশ্ন এভাবেও করতে পারে যে রেঞ্জ ফাংশন ব্যবহার করে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে বিজোড় সংখ্যা প্রিন্ট করার পাইথন প্রোগ্রাম লিখো, অথবা রেঞ্জ ফাংশন ব্যবহার করে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করার পাইথন প্রোগ্রাম লিখো।
তাহলে দেখো, যদি তোমাকে বলে 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যা, তাহলে আমরা এখানে 1 থেকে শুরু করে আমাদের স্টপ ভ্যালু কত দিতে হবে? অবশ্যই 50। ওকে, আর লাস্টে 2 দিতে হবে। আমরা যদি এটাকে রান করি, একটু খেয়াল করো, তো দেখো রান করার সাথে সাথে 1 থেকে শুরু করে 50 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলো আছে এই সবগুলোকে সে প্রিন্ট করছে। দেখো এই যে এখানে লাস্ট হচ্ছে 49। তো দেখো এটা কিন্তু একদম 1 থেকে শুরু করেই 49 পর্যন্ত সংখ্যাগুলোকে প্রিন্ট করছে। তো একইভাবে তোমাকে যদি বলা হয় যে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত যে জোড় সংখ্যাগুলো আছে সেগুলোকে প্রিন্ট করো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে 1 দেওয়া যাবে না, কারণ আমরা জানি যে 1 থেকে শুরু করে যে 100 পর্যন্ত আমরা জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করব, এখানে কিন্তু ফার্স্ট জোড় সংখ্যা হচ্ছে 2। তার মানে অবশ্যই আমাদের ইনিশিয়ালাইজেশন বা শুরুর মান কিন্তু অবশ্যই আমাদের 2 থেকে শুরু হবে। তো আমরা 2 দিলাম এখানে, আর লাস্ট ভ্যালু তাহলে আমরা দিলাম ধরো এখানে 100 দিয়ে যদি আমরা এখানে 2 দেই, তার মানে আমাদের 2 থেকে শুরু করে বা 1 থেকে শুরু করে যে 100 পর্যন্ত সংখ্যাগুলো আছে, এখানে যে যে সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য বা যে যে সংখ্যাগুলো জোড় সেগুলোকে অ্যান্সারে দেখাবে। তো দেখো আমরা যদি রান করি এটাকে, একটু খেয়াল করো, তো দেখো এখানে কিন্তু 1 থেকে শুরু করে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এর মধ্যে সবগুলো সংখ্যাকে জোড় সংখ্যা হিসেবে দেখাইছে। তো দেখো আমরা যদি একদম উপর থেকে দেখি যে 2 এর পরে 4, 6, 8, 10, 12 এইভাবে প্রত্যেকটা জোড় সংখ্যা আছে এখানে। তো আশা করতেছি যে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা এই দুইটা প্রোগ্রামও যদি পরীক্ষা আসে তাহলে তোমরা অ্যান্সার করতে পারবা। তো এখন প্রশ্ন হচ্ছে, যদি পরীক্ষায় এভাবে কোশ্চেন আসে যে n সংখ্যক পর্যন্ত জোড় সংখ্যা প্রিন্ট করা, এখানে n সংখ্যক বলতে বোঝাইতেছে যে 2 থেকে 100 পর্যন্ত না, আমি যে সংখ্যাটা চাবো সেই সংখ্যা পর্যন্ত অ্যান্সারে দেখাবে। ধর আমি ইনপুট করবো 100, তাহলে সে 100 পর্যন্ত জোড় সংখ্যা দেখাবে। যদি আমি ইনপুট করি 200, তাহলে সে 200 পর্যন্ত জোড় সংখ্যা দেখাবে। তো যদি এরকম চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শুরুতে একটা নাম্বারকে ভেরিয়েবল হিসেবে নিতে হবে। তো ধরো যদি প্রশ্নটা এরকমই থাকে যে n সংখ্যক পর্যন্ত জোড় সংখ্যা প্রিন্ট করার একটি পাইথন প্রোগ্রাম, যেহেতু আমাদের n সংখ্যক উল্লেখ করে দিয়েছে, তাহলে ধরো আমরা এখানে n নামের একটা ভেরিয়েবল নিলাম। ওকে, ইন্টিজার, এটাকে আমরা ইনপুট করব। তো ধরো এখানে আমরা লিখলাম যে ইন্টার দ্য নাম্বার। ওকে, লিখে এখন আমরা যে কাজটা করব যে ফর এক্স ইন রেঞ্জ, এটা 2 থেকে শুরু হবে, শেষ হবে কোন পর্যন্ত? n পর্যন্ত। তাহলে আমরা এখানে জাস্ট শেষ মানটাকে n দিয়ে দিব, যেহেতু আমাদের n নামের ভেরিয়েবল নিচ্ছে এখানে। তার মানে দেখো এটা শুরু হলো 2 থেকে, শেষ হলো n পর্যন্ত, আর বাড়বে কত করে? 2 করে, অর্থাৎ এই 2 এর সাথে 2 করে যোগ হইতে থাকবে। তো দেখো এখন যদি এটাকে আমরা প্রিন্ট করি, একটু খেয়াল করো, প্রিন্ট করার সাথে সাথে দেখো আমাকে একটা মেসেজ দিছে যে ইন্টার দ্য নাম্বার। তো ধরো আমি যদি নাম্বার দিই 25, তাহলে সে 25 পর্যন্ত সংখ্যাগুলোকে জোড় সংখ্যা হিসেবে দেখাবে। আবার যদি রান করি, একটু খেয়াল করো, এখন যদি আমি মান চাবি ধরো 500, তাহলে সে 500 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে থেকে জোড় সংখ্যাগুলোকে খুঁজে বের করবে। দেখো তাই কিন্তু বের করছে যে 498 পর্যন্ত। তো এভাবে যদি চাই আমরা করতে পারি। একইভাবে যদি তোমার বিজোড় সংখ্যা বলে, তাহলে আমরা 2 এর জায়গায় জাস্ট এখানে 1 দিয়ে দিলাম, কারণ আমরা জানি ফার্স্ট বিজোড় সংখ্যা হচ্ছে 1। তো 1 থেকে শুরু করবে কোন পর্যন্ত? n সংখ্যক পর্যন্ত, আর এখানে 2 থাকবে। দেখো এটাকে যদি রান করি, ইন্টার দ্য নাম্বার, ধরো আমি নাম্বার চাপলাম এখানে 30 দিয়ে যদি ইন্টার প্রেস করি, দেখো 1 থেকে শুরু করে 30 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলো আছে সবগুলো ক্যান্সারে নিয়ে আসছে। তো আশা করতেছি যে এখান থেকে যদি জোড় সংখ্যা বের করার প্রোগ্রাম আসে তাহলে তোমরা অ্যান্সার করতে পারবা, বিজোড় সংখ্যা বের করার যদি প্রোগ্রাম আসে তাহলে তোমরা অ্যান্সার করতে পারবা। আর এখানে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা এই দুইটা প্রোগ্রামই অনেক কমন প্রোগ্রাম, পরীক্ষায় আসার মতো প্রোগ্রাম। অর্থাৎ এই 3 লাইনের প্রোগ্রাম যদি তোমরা অ্যান্সার করতে পারো তাহলে ফুল মার্ক পাবা, এবং কি এই কোশ্চেনটা তোমার রচনামূলকেও আসতে পারে। তো আজকে আমাদের যে মেইন টপিকসটা ছিল যে ফর লুপের সাথে রেঞ্জ ফাংশনের ব্যবহার, তো আমরা মোটামুটি চেষ্টা করছি যে রেঞ্জ ফাংশনকে বিভিন্নভাবে ব্যবহার করার জন্য। তো আজকে আমরা দেখে আসি যে এই লেকচার থেকে যে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে বা কি প্রশ্নগুলো আসতে পারে। তো খেয়াল করো তাহলে আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, তোমাকে ফার্স্ট 1 নম্বর কোশ্চেন বলতে পারে যে রেঞ্জ ফাংশনে কয় ধরনের ও কি প্যারামিটার আছে। আমি আশা করতেছি এখন অ্যান্সারটা দিতে পারবা যে রেঞ্জ ফাংশনে 2 ধরনের প্যারামিটার আছে, একটা হচ্ছে রেঞ্জ স্টপ আর একটা হচ্ছে রেঞ্জ স্টার্ট, স্টপ এবং স্টেপ। ওকে, 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে রেঞ্জ ফাংশনের বিবেচ্য বিষয়সমূহ কি। যদিও আমি এই কোশ্চেনের অ্যান্সারটা তোমাদের বলি নাই, তো আমি এখন বলে দিতেছি, তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা একটু খাতায় নোট করে নিবা। খুবই সহজ একটা অ্যান্সার, যেহেতু আমরা বলছি যে রেঞ্জ ফাংশনের বিবেচ্য বিষয়, অর্থাৎ এই রেঞ্জ ফাংশন ব্যবহার করার জন্য কিছু নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুনগুলো কি? আমাদের ফার্স্ট যে বিবেচ্য বিষয় বা ফার্স্টের যে নিয়ম সেটি হচ্ছে যে রেঞ্জ ফাংশনে অবশ্যই প্যারামিটার হিসেবে পূর্ণ সংখ্যা ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা এই যে রেঞ্জের ভিতরে লিখলাম 10, 1, 2 বা 1 থেকে 50, এই প্রত্যেকটা সংখ্যা অবশ্যই পূর্ণ সংখ্যা হইতে হবে, এখানে কোনো দশমিক সংখ্যা ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে তোমার 1 নম্বর বিবেচ্য বিষয়। তো তুমি 2 নম্বর বিবেচ্য বিষয়টা লিখতে পারো যে রেঞ্জ ফাংশনের প্যারামিটার সমূহ পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। আর 3 নাম্বারটা তুমি লিখতে পারো যে পাইথনের রেঞ্জ ফাংশনে ইন্ডেক্সে সাধারণত 0 থেকে শুরু হয়। অর্থাৎ পাইথনের যে আমরা রেঞ্জ ফাংশনটা ব্যবহার করি, যদি আমরা একটা ভ্যালু দেই ধরো 10, তাহলে সেটা অবশ্যই 0 থেকেই শুরু হবে, অর্থাৎ এখানে ইন্ডেক্স নাম্বারটা 0 থেকে শুরু হয়। তো আশা করতেছি এই 3টা পয়েন্ট তোমরা খাতায় নোট করে নিবা, কারণ এই কোশ্চেনের অ্যান্সার যদি এই 3টা পয়েন্ট দাও তাহলে ফুল মার্ক পাবা।
ওকে, 3 নাম্বার কোশ্চেনটা খেয়াল করো যে ফর লুপের সাথে রেঞ্জ ফাংশনের ব্যবহার দেখাও। আশা করি এটা অ্যান্সার করতে পারবা। শুধু লিখবা যে ফর লুপের সাথে রেঞ্জ ফাংশনকে বিভিন্নভাবে ব্যবহার করা যায়, যেমন দিয়ে একটা উদাহরণ দিয়ে দিলেই হবে। আর 4 নাম্বার কোশ্চেনটা খেয়াল করো যে রেঞ্জ ফাংশন ব্যবহার করে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে জোড় সংখ্যা প্রদর্শনের প্রোগ্রাম লিখো। আশা করতেছি এই কোশ্চেনটা যদি পরীক্ষা আসে তুমি অ্যান্সার করতে পারবা, অথবা যদি এভাবেও আসে যে রেঞ্জ ফাংশন ব্যবহার করে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে বিজোড় সংখ্যা বের করার পাইথন প্রোগ্রাম লিখো, তাহলে হয়তোবা তোমরা অ্যান্সার করতে পারবা। তো আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।